ভগবানের কি লীলা, তাই না? ঠিক আজকের দিনেই 1 বছর আগে আমি ঘর ছাড়া হয়েছি, আর ঠিক আজকেই নতুন করে একটা ঘর পেলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ডেটটা হলো 18 তারিখ 1 মাস 2024। ঠিক আজকের দিনেই আমি ঘর ছাড়া হয়েছি। কিসের জন্য হয়েছি সেটা তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। যেই বাড়িতে আমি জন্ম নিয়েছি, যেই বাড়িতে আমার অনেক স্মৃতি জুড়ে আছে, যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, অনেক খেলা করেছি, সেই বাড়িটাই যখন ছেড়ে বেরোচ্ছিলাম তখন অনেকই মেয়ে জানো, মেয়েগুলো যখন শ্বশুরবাড়িতে যায় তখন কতটা কান্নাকাটি করে, কিন্তু তাদের দুঃখটা আলাদা যে তারা আবার রিটার্ন তাদের মা বাবার সাথে দেখা করতে যাবে, ওই বাড়িতে যেতে পারবে। কিন্তু আমার পক্ষে এটা কোনো দিনই সম্ভব না। আমি একবারে বেরোইছি আর আমার অনেক রাগ অভিমান, অনেক কষ্ট বুকে নিয়ে সেই বাড়ি একদম জীবনের মতো ছেড়ে দিয়েছি। যখন বাড়ি থেকে বেরোয়ার সময় টোটো করে যখন একটা মাসির বাড়ি যাচ্ছিলাম, তখন এত কষ্ট লাগছিল আমার, আমি দাঁড়ায় থাকতে পারছিলাম না, 2 চোখ দিয়ে জল ঝরছিল আর মুখে কোনো আওয়াজ নাই। সেই চাপা কান্না নিয়ে আমি একটা মাসির বাড়িতে যাই। বাড়ি থেকে বেরোয়ার আগে আমি কোনো কিছুই প্ল্যান করিনি যে কোথায় যাব, কি করব না করব, কিন্তু অনেক রাগ অভিমান নিয়ে আমি যখন বেরিয়ে যাই তখন মনে পড়লো যে একটা মাসির বাড়িতে গিয়ে আগে উঠি, জিনিসগুলো রাখি, তারপরে দেখা যাবে। কিন্তু পরে একটা দিদির ফোন আসে, দিদির বাড়িতে যাই, দিদির বাড়িতেই থাকি 8 মাস। ওরা আমাকে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে। ওরা বলছে একা মেয়ে কোথাও যাস না, আর এখন তোর মন মেজাজ ঠিক নাই, তো কী থেকে কী হয়ে যাবে, তুই এখন আমাদের বাড়ি চলে আয়। তো সেই দিদির বাড়িতেই ছিলাম, অনেক ডিপ্রেশনে ছিলাম। সেই দিদিরা আমাকে রাখছে 8 মাস, দিদির শ্বশুর বাড়িতেই ছিলাম 8 মাস রাখছে, আমাকে অনেক বুঝাইছে, অনেক মানে আমি যখনই কান্না করতাম দিদিটা বুঝাতো। তো 8 মাস হয়ে গেল। তারপর ওখান থেকেও আমাকে, যখন আমি ডিপ্রেশন থেকে মুক্তি হচ্ছিলাম, কিন্তু আমাকে তো কাজ করে খেতেই হবে, এই কারণে আমি একটা কাজের জন্য একটা ভাড়া ঘর খুঁজছিলাম। তো ভাড়া ঘর, ভগবানের আশীর্বাদে একটা ভাড়া ঘরও পেয়েছি। তো সেখানে আসার জন্য দিদির বাড়ি ছাড়তে হবে, তো সেখানেও অনেক কষ্ট পাইছিলাম তাদেরকে ছেড়ে আসতে, কারণ 8 মাসের সম্পর্ক হয়ে গেছিলো, এমনভাবে গড়ে উঠছিল না নিজের ফ্যামিলির মতো। তো সেখান থেকে ভাড়া ঘরে আসি। তো যখন দিদি বাড়িতে থাকাকালীন আমার ফ্রেন্ড, তোমরা সবাই চিনো, ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তখন আমি রাজি হইনি, কারণ আমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে কোনো দিনই যেতে চাইনি, আর অনেক ডিপ্রেশনেও ছিলাম, আর আমি চাইনি যে আমার কোনো ঝামেলা আমার ফ্রেন্ড উঠাক বা কিছু, এই কারণে ওকে আমি তখন কিছুই বলিনি। তো ভাড়া ঘরে আসার পরে যদি কেউ আমাকে ফোন করে খবর নেয় বা কেউ যদি আমাকে এতটা হেল্প করে, সেটা হচ্ছে একমাত্র রাকেশ। ও আমার কাছে একদম ভগবানের মতো আসছে, নতুন করে আমাকে আমার জীবনটা শুরু করতে বলছিল, এমনকি অনেক টাকা পয়সা দিয়েও হেল্প করছিল, মেকআপ স্টুডিও খুলে দিছিল আর কি। অনেক প্রোডাক্ট আমি বাড়িতে রেখে আসি যেগুলো আমাকে ও কিনে দিছিল। তো সত্যি কথা বলতে ও আমার কাছে এখন ভগবানের মতো। ও যদি না থাকতো হয়তো আমি এখানে থাকতাম না, আর আমি মরে যেতাম। তো সেদিন আমার বার্থডে ছিল, ও আবারও আমাকে বলছিল ও আমাকে বিয়ে করবে আর কি। তো ওর বাড়িতে ও জানায়, তো ওর বাড়ির থেকে এক কথাতেই রাজি হয়ে গেছে। ওর বাড়ির লোক তো আমাকে সেই অনেক দিন আগেই বলছিল ওদের বাড়িতে গিয়ে থাকতে, ওর বাবা আমাদের বিয়ে দেওয়ার কথা বলছিল আমাকে, কিন্তু আমি তখনও কিছু বলিনি। তো কয়েকদিন ধরেই ওদের বাড়িতে আমি যাওয়া আসা করি দেখে ওরা সবাই আমাকে এত ভালোবাসে। তো ওদের ভালোবাসা সত্যি একটা ফ্যামিলির মতো, মনেই হয় না যে আমার কোনো ফ্যামিলি নাই। তো ওদের ভালোবাসা পেয়ে সত্যি আমার এত ভালো লাগছিল দেখে আমি রাজিও হয়ে যাই। তো তখনই আমার ফ্রেন্ড আর আমাকে ভাড়া বাড়িতে একা একা রাখবে না, আর ওর বাবাও বলে দিছিল যে তুমি চলে আসো, তোমাদের বিয়ের ডেট ফিক্স করে তোমাদের বিয়ে দিব। আর ওদিকে আমি যেতাম না, তারপরেও বিয়ের ডেট ফিক্স হলেই আমি যেতাম। শুধুমাত্র রনর জন্যই যাচ্ছি, কারণ রনর মার বাচ্চা হবে, এই কারণে রনর মা নার্সিংহোমে থাকবে। তো রনও আমার সাথে থাকতে পছন্দ করে, আর ওর যদি মা না থাকে, ও আমার সাথে থাকলে ও কান্না করে না, আর আমি যদি না থাকি তাহলে হয়তো কান্না করবে, এই কারণে ওর জন্যই আমি যাচ্ছি। তো
তো এই কারণে সকাল থেকে আর কি সব কিছু প্রস্তুতি চলছে আর কি। তোর আমার ফ্রেন্ড গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, সব জিনিস নিয়ে যাব দেখে। আর এদিকে আমার ফ্রেন্ডগুলোও আসছে আমার সাথে দেখা করতে। সবারই মন খারাপ, কারণ যেই ঘরটাতে আমি ভাড়া ছিলাম সেই ঘরটা সত্যি অনেক স্মৃতি জুড়ায় আছে। আমি তো সকাল থেকে কান্না করছি যে এই দিনটাতেই আমি আমার বাড়ি ছাড়ছি, আজকে আবার এই দিনটাতেই আমি আরেকটা বাড়িতে যাচ্ছি, তাও আবার এই ঘরটা ছেড়ে। সত্যি এই দুঃখটা আর আমি মেনে নিতে পারছিলাম না, এই কারণে কান্নাকাটি করছি দেখে আমার ফ্রেন্ডগুলোও আসছে, ওদেরও মনগুলো খারাপ। সবাই বলতেছে এই ঘরটাতে আমাদের কত কত স্মৃতি আছে, সবাই হাসি খুশি করতাম, মানে সবাই পার্টি টাটি করতাম। তো এখানে চলে যাচ্ছি দেখে এই বাড়ির আঙ্কেল আন্টিটাও আমার সাথে অনেক মিল। আন্টিটাও মনে খারাপ পেয়েছে, আঙ্কেলটাও খারাপ পেয়েছে যে চলে যাচ্ছি, যা মাঝে মধ্যে আসিস দেখা করতে। তো আঙ্কেল আন্টির সাথেও কথা বলছি আর বাই বলে দিচ্ছি। আর ওদিকে মা বাবা অপেক্ষা করছে যে আমরা কখন আসব কখন আসব। আর এদিকে আমার ফ্রেন্ড তো খুব খুশি, কারণ ফ্রেন্ড কেন বলবো, রাকেশ তো খুব খুশি কারণ ও আমাকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। যাই হোক, এদিকে আমার ওরাও একটু খুশি, কিন্তু মনে মনে অনেক দুঃখ পাচ্ছে আমি জানি। সত্যি আমার জীবনে আমি এত ভালো ফ্রেন্ড পেয়েছি, আমি সত্যিই ধন্য। ওদের মতো ফ্রেন্ড যেন সবার হয়। সত্যি কথা বলতে, আমি যখনই একা থাকতাম কান্নাকাটি করতাম, ওরা আমাকে বোঝাতো, ভালোবাসতো। এমনকি প্রিয়সীদের বাড়িতে গিয়েও আমি 1 মাস ছিলাম। ওর বাবা মা অনেক ভালো, ও আমাকে রাখছে। এদিকে ভবানী ওর বাড়িতে গেলে ওর মাকে বলে আমাকে যেমন ভালোবাসো তেমন কবিতাকেও ভালোবাসবে। সত্যি ওদের মতো মানুষ হয় না। আমি জীবনে সত্যি অনেক পুণ্যের কাজ করছি যেন আমি ওদের মতো ফ্রেন্ড পেয়েছি। আর এই যে কৃষ্ণা, ও আমাকে এত হাসায় সত্যি অনেক অনেক হ্যাপি আমি ওদেরকে পেয়ে আর কি। আর লাস্টের জন্য ওদের সাথে আমি বাই বলে নিচ্ছি, জানি না আরও কবে দেখা হবে। তো রাকেশদের বাড়িতেও একটু প্রবলেম চলছে কারণ বৌদিকে নিয়ে। তো ওর বৌদিকে মনে হয় আগের দিন কালকে নিয়ে যাবে, তো আর আজকে আমি যাচ্ছি ওদের বাড়িতে। আর এদিকে আমার ফ্রেন্ডও আমার সাথে আগায় দেওয়ার জন্য যাচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছায়ও গেছি আমার ফ্রেন্ডের বাড়ি। ফ্রেন্ড না, শ্বশুরবাড়ি পৌঁছায়ও গেছি। আর এদিকে এত জিনিসপত্র দেখে ওর মা বলছে, বাপ রে বাপ, 3 মাসে এত কিছু জিনিস কিনে ফেলছো। তো এরকম এগুলো দেখেই আর কি হাসাহাসি করছি। আর এদিকে দেখো, রাকেশ আর ওর ভাস্তি মিলে সেই খেলা করছে, আর ওর ভাস্তি তো সেই খুশি। আর রনও তো বাবরে বাবর তো কোনো কথাই নাই, ও তো সেই খুশি আমাকে দেখে আর কি। আমি ওদের বাড়ি সারা জীবনের মতো চলে আসছি। দেখতে পাচ্ছ সব জিনিস এখন গুছানো হচ্ছে। আমি ওর রুমটা আগে এরকম ছিল, আমি সব ওকে গুছাইতে বলছি। ওদিকে সুরজ, রাকেশ আর তরুণ ভাই মিলে ঘরগুলো গুছাই দিচ্ছে, আর আমি আমার জামা কাপড়গুলো গুছাচ্ছি। এখানে বর্দি আর মা ছিল, মা দেখে বলছে, বাপ রে বাপ, এত কাপড় চোপড় তোমার। তো এই সোয়েটারটা আমি গিফটে পেয়েছি, কিন্তু আমি এটা কোনোদিনই পরিনি, তো পরবো না দেখে আমি মাকে বলছি, মা এটা সোয়েটার আমি পরবো না। মা বলছে তাহলে আমাকে দিয়ে দাও, আমার কালারটা ভালো লাগছে। তো মাকে নাকি কালারটা ভালো লাগছে দেখে আমি মাকে দিয়েই দিলাম সোয়েটারটা। আর ওদিকে বর্দি পরাই দিচ্ছে, আর বর্দিকে কিন্তু 2 দিন পরেই নিয়ে যাবে নার্সিংহোমে। তো সেই ভয় লাগছে আর কি হয় না হয়, সিজারেই তো হবে, এবার নিয়ে 2 বার সিজার হবে। আর এদিকে দেখো জিনিসপত্র গুছাই টুছাই নিচ্ছি, আরও অনেক কিছুই গোছানো আছে। তো ব্লগটা এখানেই শেষ করি আজকের জন্য। তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।